Hello and welcome back to our YouTube channel Learning Days. পূর্ববর্তী ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের এই ক্লাসটি ট্রান্সমিশন মিডিয়ার উপরে। ক্লাস শুরুর পূর্বে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ক্লাস সম্পর্কিত কোনো ডাউটস থাকলে প্লিজ লেট আস নো বাই কমেন্টস। আজকের ক্লাস টপিকস ট্রান্সমিশন মিডিয়া কি, বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া, গাইডেড ট্রান্সমিশন মিডিয়া কি, বিভিন্ন ধরনের গাইডেড ট্রান্সমিশন মিডিয়া, তারপর আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া কি, বিভিন্ন ধরনের আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া এবং গাইডেড ও আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে পার্থক্য। ট্রান্সমিশন মিডিয়া কম্পিউটার নেটওয়ার্কসে কোনো এক ডিভাইস থেকে অপর এক ডিভাইসে তথ্য পাঠানোর যে কোনো মাধ্যমকেই আমরা ট্রান্সমিশন মিডিয়া বলে থাকি। ট্রান্সমিশন মিডিয়া মূলত দুই ধরনের, গাইডেড অ্যান্ড আনগাইডেড। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া বলতে সেসব ট্রান্সমিশন মিডিয়া বোঝায় যেগুলো একটা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ তারের মধ্যে দিয়ে যায়। আর আনগাইডেড বলতে যেগুলো মানে কোনো তার ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে আমাদের তথ্য পাঠানোর পদ্ধতিকে আমরা আনগাইডেড মিডিয়া বলে থাকি। যেমন ওয়্যারলেস সিগন্যাল বিভিন্ন ধরনের হতে পারে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি। তো গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে আমাদের রয়েছে টুইস্টেড পেয়ার কেবল, কোঅক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক্স। আনগাইডেড মিডিয়ার মধ্যে আমাদের রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, জিও স্যাটেলাইট। তো আমরা প্রথমে গাইডেড মিডিয়া দেখব। গাইডেড মিডিয়া হলো সেসব মিডিয়া যেসব মিডিয়া অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক্সিস্ট করে, অর্থাৎ তাদের একটা ভৌতিক গঠন থাকে। অর্থাৎ দুটো যদি ডিভাইস থাকে, নোড 1 এবং নোড 2, যদি দুটো ডিভাইস থাকে তো এই দুটো ডিভাইসের মধ্যে যদি সরাসরি কোনো কানেকশন থাকে, অর্থাৎ সেটা তার হতে পারে বা কোনো ফাইবার অপটিক বলতে আলোকতন্তু হতে পারে, তো এরকম একটা ভৌতিক যোগাযোগ থাকবে। অর্থাৎ দুটো ডিভাইস পরস্পরের সাথে কানেক্টেড থাকবে কোনো তার দ্বারা বা কোনো মাধ্যম দ্বারা, তো সেটাকে আমরা গাইডেড মিডিয়া বলি। এটাকে গাইডেড এই জন্যই বলে কারণ এটাকে মানে তথ্য পাঠানোটাকে আমরা গাইড করছি তার বা এই মাধ্যমের দ্বারা, সেই জন্য এটাকে আমরা গাইডেড মিডিয়া বলছি। গাইডেড মিডিয়ার মধ্যে আমাদের রয়েছে টুইস্টেড পেয়ার কেবল, কোঅক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল। তো টুইস্টেড পেয়ার কেবল কি? টুইস্টেড পেয়ার কেবল হলো পেঁচানো তার, অর্থাৎ দুটো তার যখন এরকম পেঁচানো অবস্থায় থাকে তো তাদেরকে আমরা টুইস্টেড পেয়ার কেবল বলে থাকি। দুই জোড়া তামার তার কোনো অপরিবাহী পদার্থের আবরণ দ্বারা আবর্তিত থাকে এবং এর মাধ্যমে আমরা ডাটা বা তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব সহজে পাঠাতে পারি এবং এটা খুব কম খরচে হয়। তো টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে আমরা এই তারগুলোকে পেঁচাই কেন, তার একটা কারণ আছে। সে কারণ হলো যদি আমাদের তার দুটো এরকম সমান্তরাল থাকতো তো সেক্ষেত্রে কী হতো, সেখানে যদি এখানে একটা বাহ্যিক কোনো বস্তু থাকতো যেটার মাধ্যমে এটা একটা ম্যাগনেট বা কোনো একটা বস্তু যেটা আমাদের এই তথ্যটা যখন আমরা পাঠাচ্ছি তো সেখানে কোনো বিকৃতির সৃষ্টি করছে, তাহলে এটা যদি এখানে থাকতো আর তারগুলো যদি এরকম সমান্তরাল হতো সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে এই যে তারটা যেটা এই বস্তুর নিকটবর্তী সেটা তথ্যটা খুব বেশি এফেক্টেড হতো, মানে খুব বেশি তার বিকৃতি ঘটতো। আর যেটা দূরবর্তী তার সেটা বিকৃতিটা কম ঘটতো। কিন্তু টুইস্টেড পেয়ার কেবল যেহেতু তারটা দুটো পেঁচানো অবস্থায় রয়েছে তো সেই ক্ষেত্রে যখন কোনো একটা বাহ্যিক বস্তু ম্যাগনেটই যদি আমি ধরি তো এখানে যদি বিকৃতি ঘটানোর চেষ্টা করে তো এখানে যে বিকৃতিটা ঘটবে, তো এই তারটা আমি দুটো তারকে একটু আলাদা রং দিয়ে আঁকতে চাইছি, তাহলে কী হবে, তাহলে বোঝা যাবে যে কোনটা কী রঙের। এটাকে আমি লাল করলাম আর একটাকে আমি যদি নীল করি তাহলে আমরা দেখতে পাবো যদি আমাদের এই ম্যাগনেটটা প্রথমে আমাদের এই ব্লু যে তারটা গেছে নীল কালারের, তো সেই তারটা যদি বিকৃতি ঘটায় তো পরবর্তীকালে এখানে বিকৃতিটা কম ঘটবে এবং এখানে বিকৃতিটা বেশি ঘটবে। একই রকমভাবে আমাদের লাল তারটাকেও যদি আমরা নোটিস করি তো সেক্ষেত্রে এখানটাতে বিকৃতিটা বেশি ঘটবে এবং এখানটাতে বিকৃতিটা কম ঘটবে
এবং এখানে বিকৃতিটা কম ঘটবে। তো সেই হিসাবে আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। এই দুটো কম্পাঙ্কের বিস্তারের যে অন্তর, সেই অন্তর দিয়ে আমরা খুব সহজে এই যে বিকৃতিটা সেটাকে গণনা করতে পারি এবং কিছুটা এই বিকৃতি কমিয়ে দিতে পারি। তো এই জন্য আমরা দুটো তারকে এরকমভাবে পেঁচিয়ে ব্যবহার করে থাকি। তো টুইস্টেড পেয়ার কেবল আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপির ফুল ফর্ম হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এসটিপির ফুল ফর্ম হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে কী হয় যে তারগুলো থাকে, সেই তারগুলো কেবলমাত্র একটা আবরণ দ্বারাই আবদ্ধ থাকে, কিন্তু শিল্ডেড টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে সেই আবরণটা একটু ভালোভাবে তৈরি করা হয়, যাতে যে আমাদের টুইস্টেড পেয়ার কেবলটা সেটা মানে তার লংজিভিটি বাড়ে, অর্থাৎ সেটা বেশি দিন ধরে যাতে ব্যবহার করা হয় এবং অপরিবাহী যে পদার্থটা থাকে সেটা খুব ভালোভাবে মানে যে তারটা থাকে সেটাকে আবরণ করা থাকে। তো এমনটা না যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে কোনো কিছু আবরণ থাকে না, থাকে, বাট সেটার থেকে শিল্ডেড টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে সে আবরণটা আরও ভালো হয়। তো আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের একটু খরচাটা কম হয়, শিল্ডেড টুইস্টেড পেয়ারের খরচাটা একটু বেশি হলেও সেটা বহুদিন চলে এবং এর যে ডাটা পাঠানোর ক্ষমতা সেটা একটু বেশি হয়, হাই হয়। এবং এক্ষেত্রে আনশিল্ডেডের ক্ষেত্রে আমরা তারটাকে খুব ইজিলি বাঁকাতে পারি, বাট শিল্ডেডের ক্ষেত্রে তারটাকে খুব সহজে বাঁকানো যায় না। কোঅ্যাক্সিয়াল কেবল, সাধারণত টিভির কেবলের যে তারগুলো সেগুলো হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবলের ক্ষেত্রে কী হয়, কোঅ্যাক্সিয়াল কেবলের ক্ষেত্রে একটা ইনার তামার তার থাকে যেটাকে ইনার কোর বলা হয়, যার মাধ্যমে হাই স্পিড ডাটা ট্রান্সফার হয় এবং সেই ইনার কোরের উপরে অন্যান্য বিভিন্ন লেয়ারের মাধ্যমে আমরা সেই ইনার কোরটাকে সংরক্ষণ করে থাকি। সেটা মেটাল মেশ হতে পারে এবং অপরিবাহী পদার্থ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা কিছুটা এরকম দেখতে হয়। তো আমি যদি রাফলি একটা কোঅ্যাক্সিয়াল কেবল ড্র করি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইনার কোর, যেটা কি না তামার তার হয়ে থাকে। এটা হচ্ছে মেটালিক মেশ। তো কোঅ্যাক্সিয়াল কেবলের ক্ষেত্রে একটা ইনার কোর থাকে যেটা তামার তার দ্বারা তৈরি হয়, তার সেইটা মেটালিক মেশ ও অপরিবাহী পদার্থ দ্বারা আবৃত থাকে, যার ফলে কোঅ্যাক্সিয়াল কেবলটার আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি এবং সহজে নষ্ট হয় না। কোঅ্যাক্সিয়াল কেবলের মাধ্যমে আমরা হাই স্পিড ডাটা ট্রান্সফার করতে পারি এবং এটা খুব বেশি দিন টেকে, কিন্তু এর খরচ বেশি হয় এবং এটা খুব সহজে বাঁকানো যায় না ও এটা খুব ভারী হয়, যার ফলে এটাকে বহন করে নিয়ে যাওয়া এবং নিয়ে আসতে আমাদের একটু অসুবিধা হয়ে থাকে। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল বা আলোকতন্তু হলো এক উন্নত ধরনের পরিবহন ট্রান্সমিশন মিডিয়া বা পরিবহন মাধ্যম। এটা সাধারণত আলোর তরঙ্গের মাধ্যমে আমাদের ডাটা এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত প্রেরণ করে, কিন্তু এক্ষেত্রে একটা বড় অসুবিধা হলো এই ফাইবার অপটিক কেবল নিয়ে কাজ করাটা একটু অসুবিধাজনক, কারণ দুটো ফাইবার অপটিককে জোড়া লাগাতে একটু অসুবিধা হয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইবার অপটিকের ক্ষেত্রে যে খরচটা প্রাথমিক ইনস্টলেশনের বা প্রাথমিক যখন আমরা ফাইবার অপটিকটাকে স্থাপন করছি প্রথমবারের জন্য, তো সেটা খুব বেশি হয়ে থাকে। তো সেই জন্য ফাইবার অপটিক সাধারণভাবে আমরা ব্যবহার করতে পারি না। তো বড় বড় আইএসপি বা সার্ভার তারা খুব দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য ফাইবার অপটিক ব্যবহার করে থাকে। ফাইবার অপটিকের ক্ষেত্রে কী হয়, ফাইবার অপটিকের ক্ষেত্রে মূলত একটা খুব সরু একটা টিউব থাকে, যে টিউবটা সাধারণত গ্লাসের মানে কাঁচের বা প্লাস্টিকের হয়ে থাকে এবং এটা রিফ্লেক্ট করার জন্য খুব উপযোগী হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে যে আলোটা থাকে সেটা খুব সহজে এটার মধ্যে রিফ্লেক্ট করে যেতে পারে। তো আলোটা এরকমভাবে রিফ্লেক্ট করে এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত এই ফাইবার অপটিকের মধ্য দিয়ে যাতায়াত করতে থাকে এবং এই ফাইবার অপটিক এর এই সূক্ষ্ম যে কাচের টিউবটা থাকে, এই টিউবটাকে রক্ষণাবেক্ষণের জন্য এর বাইরে অনেক ধরনের লেয়ার আমাদের ব্যবহার করতে হয়, যার ফলে এই ফাইবার অপটিকটা মানে ফাইবার অপটিকটা খারাপ হয়ে গেলে এটাকে বাগানো খুব বেশি অসুবিধাজনক হয়ে পড়ে এবং এটার মানে দুটো ফাইবার অপটিককে জোড়া লাগাতেও আমাদের খুব অসুবিধা হয়ে থাকে ও এটাকে বাঁকানো যায় না খুব সহজে, কারণ যেহেতু এটা
মানে আলো এখানে প্রতিফলিত হয়ে যাচ্ছে, তো আলো যেহেতু সোজা পথে যায়, তো সেই হিসেবে এটাকে বাঁকাতে আমাদের খুব মানে অসুবিধা হয়, মানে সেক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু খেয়াল রাখতে হয়। তো এটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক। কিন্তু ফাইবার অপটিক আমাদের এখনও পর্যন্ত যত ট্রান্সমিশন মিডিয়া আছে তার মধ্যে সবথেকে বেশি অ্যাডভান্স, এবং এর মাধ্যমে খুব সহজেই আমরা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত প্রেরণ করতে পারি। ট্রান্সমিশন মিডিয়া কি আমরা দেখলাম, বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে জানলাম। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া, টুইস্টেড পেয়ার কেবল, এসটিপি, ইউটিপি, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক, আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া হলো এক ধরনের ট্রান্সফার মাধ্যম, যে ক্ষেত্রে আমাদের কোনো রকম তার ছাড়াই আমরা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পরিবহন করতে পারি। এক্ষেত্রে গাইডেড মিডিয়ার ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট দিক ছিল, অর্থাৎ যে তারটা ছিল তার মধ্য দিয়েই ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যেত। এক্ষেত্রে কিন্তু আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সেরকম হয় না। আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে একটা সিগন্যাল থাকে। আমি যদি একটা রেডিও টাওয়ারের এক্সাম্পল দিই, তো সেক্ষেত্রে এই রেডিও টাওয়ারটা থেকে যে সিগন্যালটা থাকে সেটা এরকম বৃত্তাকারেও ছড়িয়ে যেতে পারে, বা এরকম সমান্তরালভাবে যেদিকে খুশি যেতে পারে। এর নির্দিষ্ট কোনো দিক থাকে না। তো সেই জন্য আমরা এই আমাদের পরিবহন মাধ্যমের নামই দিয়েছি আনগাইডেড মিডিয়া, কারণ এর পরিবহন করার যে কোনো দিক সেটা নির্ধারণ নেই, এটা যেদিকে খুশি হতে পারে। এবং সেটাকে আমাদেরকে পাঠানোর জন্য, রিসিভ করার জন্য আমাদের অ্যান্টেনার প্রয়োজন হয়ে থাকে, এবং আমরা অ্যান্টেনার মাধ্যমেই যে তথ্য পাঠাই এবং গ্রহণ করি তা হয়ে থাকে। আনগাইডেড মিডিয়া আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে। এক রেডিও ওয়েভ, 2 মাইক্রোওয়েভ, 3 ইনফ্রারেড, 4 জিও স্যাটেলাইট। রেডিও ওয়েভের ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেটা 1 কিলোহার্জ থেকে 300 মেগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভের ক্ষেত্রে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। ইনফ্রারেডের ক্ষেত্রে 300 গিগাহার্জের থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ আমরা পাঠিয়ে থাকি। আমরা এক এক করেই 4 ধরনের আনগাইডেড মিডিয়া সম্পর্কে জানবো। তো রেডিও ওয়েভের ক্ষেত্রে কী হয়, এটার তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু খুব কম, সেই জন্য এর যে ভেদন ক্ষমতা এটা খুব বেশি হয়। অর্থাৎ এই তরঙ্গগুলো দেওয়াল বা গাছ বা যে কোনো অবস্ট্রাকলের মধ্য দিয়ে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যেতে পারে। কিন্তু এর যে বিস্তারটা, অর্থাৎ এটা আমরা খুব বেশি দূর পর্যন্ত, মানে মাইক্রোওয়েভের থেকে কম দূর পর্যন্ত আমরা দূরত্বে এটা ব্যবহার করতে পারি। এমনটা না যে খুব কম দূর, মানে রেডিও ওয়েভের বিস্তার খুব কম। এটার মাধ্যমে আমরা মানে সেলফোনের টাওয়ার এবং দুটো টাওয়ারের মধ্যবর্তী স্থানে আমরা রেডিও ওয়েভের মাধ্যমে সংযোগ করতে পারি। মাইক্রোওয়েভের ক্ষেত্রে মূলত কী হয়, এর যে কম্পাঙ্ক থাকে এই কম্পাঙ্কটা রেডিও ওয়েভের থেকে বেশি হয়। ফলে এর ভেদন ক্ষমতা রেডিও ওয়েভের থেকে কম হলেও এটা অনেক দূর পর্যন্ত আমরা বিস্তার হয়ে থাকে, যেমন 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত মাইক্রোওয়েভ আমরা ব্যবহার করে থাকি। রেডিও ওয়েভের ক্ষেত্রে এটার অসুবিধা হচ্ছে এটা বিভিন্ন বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত হয়, এবং এর বেশি দূর পর্যন্ত পাঠাতে গেলে এর শক্তি হ্রাস হওয়ার ফলে এটা নষ্ট হয়ে যেতে পারে, এবং এটা রেডিও ওয়েভ পাঠানোর জন্য আমাদের লাইসেন্সের প্রয়োজন হয়। কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে এটা আমরা বেশি দূর পর্যন্ত দূরত্বে এটা আমরা ইউজ করতে পারি, এবং এটার কম্পাঙ্ক বেশি হয়, তাই অ্যান্টেনার আকার ছোট হলেও আমাদের মাইক্রোওয়েভ আমরা গ্রহণ এবং পাঠাতে দুটোই আমরা করতে পারি মাইক্রোওয়েভে। কিন্তু এর যে অসুবিধা সেটা হচ্ছে এটা তুষারপাত বা বৃষ্টির সময়ে মাইক্রোওয়েভ পাঠালে আমাদের এটা নষ্ট হয়ে যেতে পারে, এবং এটা প্রাথমিক ইনস্টলেশনের যে খরচটা সেটা বেশি হয়ে থাকে। ইনফ্রারেড হলো আমাদের রিমোট কন্ট্রোলে যে রিমোট কন্ট্রোলে যে সিস্টেম ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইনফ্রারেড হলো ইনফ্রারেড আলো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠানোর পদ্ধতি। এটার ক্ষেত্রে যেহেতু এর বিস্তার খুব বেশি, তো এর যে কম্পাঙ্কের বিস্তার সেটা খুব বেশি হয়, তো সেই জন্য এর ভেদন ক্ষমতা খুব বেশি হয় না। তো অর্থাৎ আমরা যদি হাত দিয়েও ইনফ্রারেড সিগন্যালের মুখকে ধরে রাখি, তো সেক্ষেত্রে আমাদের ইনফ্রারেড সিগন্যাল আমাদের নির্দিষ্ট ডিভাইসে পৌঁছাতে পারে না। আমরা ইনফ্রারেডের সাহায্যে টিভি বা ফ্যানের রিমোট কন্ট্রোলে ইউজ করে থাকি। এবং ইনফ্রারেড সূর্যের আলোতেও ইনফ্রারেড থাকে, তো সেক্ষেত্রে সূর্যের আলোতেও ইনফ্রারেড এফেক্টেড হতে পারে, এবং
এটা তথ্য নাও পৌঁছতে পারে। ইনফ্রারেড ব্যবহার করে আমরা ব্লুটুথ সিগন্যাল ইত্যাদি ইউজ করে থাকি ইনফ্রারেড। জিও স্যাটেলাইট সাধারণত পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে আমাদের বিভিন্ন ধরনের যে কৃত্রিম উপগ্রহ, সেই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথের চারিদিকে আবর্তিত হতে থাকে এবং এর মাধ্যমেই আমরা সিগন্যাল পাঠিয়ে থাকি। এবং জিও স্যাটেলাইটের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থানে সিগন্যাল খুব সহজেই পাঠাতে পারি। কেবলমাত্র একটা রিসিভার অ্যান্টেনার মাধ্যমেই আমরা সেই সিগন্যাল খুব সহজেই গ্রহণ করে থাকি। এবং এটা জিও স্যাটেলাইট এর সুবিধা এটাই যে এটা আমরা মানে আমাদের কৃত্রিম উপগ্রহ থাকলে সেটা আমরা খুব সহজেই যে কোনো স্থানে ইনস্টল করতে পারি। অর্থাৎ কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়ে যাওয়ার পরে আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকেই জিও স্যাটেলাইট উপভোগ করতে পারি। কিন্তু এর প্রাথমিক খরচ খুব বেশি হলেও তারপরে খুব কম খরচে এবং সস্তায় আমরা ডাটা পরিবহন করতে পারি। এর একটা আরও অসুবিধা হচ্ছে এটার যে সময়টা, যেহেতু এত দূর পর্যন্ত এটাকে যেতে হচ্ছে সিগন্যালটাকে এবং সেখান থেকে আবার সিগন্যালটা ব্যাক হচ্ছে, তো সেই জন্য এটার যে সময়টা সেটা খুব বেশি হয়ে যায় এবং এটা সেই জন্য স্লো কাজ করে। কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে এর তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকায় এটার মধ্য দিয়ে আমরা খুব বেশি হাই ব্যান্ডউইথেরও ডাটা আদান প্রদান করে থাকি। তো এবার আমরা গাইডেড এবং আনগাইডেড মিডিয়ার পার্থক্য যেটা সেটা দেখব। এতে তার ব্যবহার করা হয়, তার বা কোনো পরিবহন মাধ্যম। আনগাইডেডের ক্ষেত্রে তার বা কোনো পরিবহন মাধ্যম ব্যবহার করা হয় না। আনগাইডেড মিডিয়া গাইডেড মিডিয়ার থেকে বেশি সিকিউর হয়। 3, গাইডেড মিডিয়ার খরচ বেশি হয় এবং এটাকে রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। আনগাইডেড মিডিয়ার খরচ কম হয়। 4, এর নির্ভরযোগ্যতা বেশি, এর নির্ভরযোগ্যতা কম। 5, ডাটা রেট বেশি হয়, ডাটা রেট কম হয়। অর্থাৎ নির্ভরযোগ্যতা বেশি বলতে যখন আমরা গাইডেড মিডিয়ার মাধ্যমে কোনো তথ্য পাঠাই তো সেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর যে সম্ভাবনা সেটা বেশি হয়, কিন্তু আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সেই সম্ভাবনা একটু কম হয়। এবং ডাটা রেট বলতে যে ডাটা পাঠানোর গতিবেগটা সেটা গাইডেড মিডিয়ার ক্ষেত্রে বেশি হয় এবং আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সেই গতিবেগটা কম হয়। তো আজ আমরা কী পড়লাম একবার দেখে নেব। তো তার আগে আনগাইডেড মিডিয়া কি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, জিও স্যাটেলাইট, গাইডেড মিডিয়া ও আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য দেখলাম। তো প্রথমে আমরা ট্রান্সমিশন মিডিয়া কি দেখলাম। ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন আমরা তথ্য পাঠাই তো সেই পাঠানোর যে মাধ্যম সেটাকে আমরা ট্রান্সমিশন মিডিয়া বলে থাকি। ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের হয়, একটা গাইডেড ট্রান্সমিশন মিডিয়া, একটা হচ্ছে আনগাইডেড। গাইডেডের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল, কক্সিয়াল কেবল, ফাইবার অপটিক, এগুলো হলো কিছু গাইডেড মিডিয়ার উদাহরণ। আনগাইডেডের ক্ষেত্রে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড আর জিও স্যাটেলাইট। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ার গাইডেড মিডিয়া বলতে যখন আমরা কোনো তার ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা পাঠাই তো সেটাকে গাইডেড মিডিয়া বলে। তো টুইস্টেড পেয়ার কেবল হলো এক ধরনের গাইডেড মিডিয়া। টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে কী হয়, দুটো তামার তার যেটা অপরিবাহী পদার্থ দ্বারা আবৃত থাকে সেগুলোকে যখন আমরা পেঁচানো অবস্থায় ব্যবহার করে থাকি সেটাকে আমরা টুইস্টেড পেয়ার কেবল বলি। এটা খুব কম খরচে আমরা ব্যবহার করে থাকি এবং এক স্থান থেকে অন্য স্থানে ডাটা পাঠানোর জন্য এটা মানে একটা ঘরের মধ্যে বা পার্সোনাল নেটওয়ার্কের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল খুব সহজেই আমরা ব্যবহার করি। টুইস্টেড পেয়ার কেবল দু ধরনের হয়, একটা শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। কোক্সিয়াল কেবল হলো টিভির যে তার মানে টিভির ব্রডকাস্টিংয়ের যে তার যেটা দিয়ে আমরা চ্যানেল দেখে থাকি, কালো কালারের হয়, আমরা সবাই দেখেছি সেই তার। তো সেই তার হলো কোক্সিয়াল কেবল। তো কোক্সিয়াল কেবলের ক্ষেত্রে একটা ইনার কোর হয়, সেই ইনার কোরটা তামার তার দিয়ে তৈরি হয় এবং তার বাইরে মেটাল মেশ ও অপরিবাহী পদার্থ দ্বারা সেই ইনার কোর সংরক্ষিত থাকে। কোক্সিয়াল কেবলের মধ্যে দিয়ে হাই স্পিড ডাটা পাঠানো যায়, কিন্তু কোক্সিয়াল কেবল আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের থেকে ব্যয়বহুল এবং এটাকে সহজে বাঁকানো যায় না, ও যেহেতু এটা একটু ওজনে বেশি হয় তো সেটাকে ব্যবহার করা বা ক্যারি করা একটু অসুবিধাজনক হয়। ফাইবার অপটিক কেবল হলো আমাদের এখনকার সময়ে সবথেকে অ্যাডভান্স তো গাইডেড মিডিয়ার মধ্যে একটা, যেটার মধ্য দিয়ে আমরা খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠিয়ে থাকি।
এর ক্ষেত্রে এর মাঝে একটা গ্লাস টিউব বা প্লাস্টিকেরও টিউব হতে পারে, যেটা রিফ্লেক্স ইন্ডেক্স খুব বেশি, অর্থাৎ এর মধ্যে দিয়ে আলো খুব সহজেই রিফ্লেক্ট হতে পারে। তো সেই রকম ধরনেরই আমরা পদার্থ দিয়ে এর ইনার কোরটা তৈরি করি এবং এর মধ্য দিয়ে আলোর আকারে তথ্য রিফ্লেক্ট করে করে এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত পৌঁছে যায়, যার ফলে আমরা খুব বেশি পরিমাণ তথ্য এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত পাঠাতে পারি। কিন্তু ফাইবার অপটিকের ক্ষেত্রে যেহেতু এর যে ইনার টিউবটা সেটা তৈরি করতে খরচ বেশি লাগে এবং এটা খুব সূক্ষ্ম হয়, সেজন্য এটাকে খুব সাবধানে আমাদেরকে ব্যবহার করতে হয় এবং এটার বাইরে অনেক ধরনের লেয়ার থাকে, যে লেয়ারগুলো এই ইনার কোরটাকে প্রোটেক্ট করে। এর ফলে ফাইবার অপটিককে বাঁকানো মুশকিল হয়ে যায়। দুটো ফাইবার অপটিককে জোড়া লাগানো খুব মুশকিলের হয় এবং এটা খারাপ হয়ে গেলে এটাকে রিপেয়ার করাটাও একটু অসুবিধাজনক। আনগাইডেড মিডিয়া হলো সেসব তথ্য পাঠানোর পদ্ধতি যে ক্ষেত্রে কোনো রকমের তার বা পরিবাহী থাকে না। তো এটা বায়ুর মাধ্যমেই বা ফাঁকা কোনো স্থানের মাধ্যমেই তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এক্ষেত্রে আমরা সিগন্যাল পাঠানোর জন্য ও গ্রহণ করার জন্য বিভিন্ন রকমের অ্যান্টেনা ও রিসিভার ব্যবহার করে থাকি। তো কিছু এরকম আনগাইডেড মিডিয়ার উদাহরণ হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ও জিও স্যাটেলাইট। রেডিও ওয়েভের যে সিগন্যালের লেন্থ থাকে বা যে কম্পাঙ্ক থাকে সেটা 1 কিলোহার্জ থেকে 300 মেগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভের ক্ষেত্রে সেই কম্পাঙ্ক 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। ইনফ্রারেডের ক্ষেত্রে 300 গিগাহার্জের বেশি হয়। আর জিও স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেগুলোতে আমরা সিগন্যাল পাঠাই এবং সেগুলো সিগন্যাল রিসিভ করার পর সেই সিগন্যাল আমাদের পৃথিবীর যে কোনো স্থানে আবার পুনরায় প্রেরণ করতে পারে। এই জিও স্যাটেলাইটগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। রেডিও ওয়েভের ক্ষেত্রে যেহেতু এর কম্পাঙ্ক খুব কম হয়, তো সেই জন্য এটা উচ্চ ভেদন ক্ষমতা শক্তি সম্পন্ন, অর্থাৎ এটা দেওয়ালের মধ্যে দিয়ে বা গাছপালা বা যে কোনো বস্তুর মধ্যে দিয়ে খুব সহজে ভেদ করে চলে যেতে পারে, কিন্তু এর যে বিস্তার সেটা মাইক্রোওয়েভের থেকে কম হয়। মাইক্রোওয়েভের ক্ষেত্রে কী হয়, মাইক্রোওয়েভের ক্ষেত্রে এর যে কম্পাঙ্কটা সেটা রেডিও ওয়েভের থেকে বেশি হওয়ার জন্য এর ভেদন ক্ষমতা রেডিও ওয়েভের থেকে কম হলেও এর বিস্তারটা অনেক বেশি, অর্থাৎ 100-200 কিলোমিটার পর্যন্ত আমরা মাইক্রোওয়েভ খুব ইজিলি পাঠাতে পারি। এবং মাইক্রোওয়েভের যে ব্যান্ডউইথ সেটা কম্পাঙ্ক বেশি থাকার জন্য এর ব্যান্ডউইথটা খুব হাই হয়, ফলে আমরা অনেক ডাটা একসাথে মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে পাঠাতে পারি। ইনফ্রারেড কি? ইনফ্রারেড হলো আমাদের ওই টিভির রিমোট বা ফ্যানের রিমোটের ক্ষেত্রে ব্যবহার করার সময় আমরা ইনফ্রারেড ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে ইনফ্রারেড আলোর মাধ্যমে সিগন্যাল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা ইজিলি পাঠাতে পারি। কিন্তু এই ইনফ্রারেড যেহেতু সূর্যের আলোতেও থাকে, তো সেই হিসেবে খুব সহজে এটা কাজ করা বন্ধ করে দিতে পারে, কিন্তু এটা খুব কম খরচে আমরা সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে থাকি ইনফ্রারেডের মাধ্যমে। আর ইনফ্রারেডের ভেদন ক্ষমতা কম হয়ে থাকে, অর্থাৎ দেওয়াল বা মানে আমরা এক রুমে থেকে পাশের রুমে আমরা ইনফ্রারেডকে ইউজ করতে পারি না। এটা একটা সুবিধাও হতে পারে এবং অসুবিধাও হতে পারে। সুবিধা কীভাবে? সুবিধা হচ্ছে যদি পাশাপাশি দুটো রুম থাকে এবং দুটো রুমেই যদি টিভি থাকে, তো সেক্ষেত্রে এক রিমোট অন্য টিভিতে কাজ করবে না, এটা একটা সুবিধা। আবার অসুবিধাও এটাই যে আমরা বেশি দূর থেকে ইনফ্রারেড ব্যবহার করতে পারবো না। জিও স্যাটেলাইটের সুবিধা হচ্ছে জিও স্যাটেলাইট আমরা প্রত্যন্ত কোনো অঞ্চলেও খুব ইজিলি ব্যবহার করে থাকি, কিন্তু জিও স্যাটেলাইট যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক দূরে থাকে, তো এর তথ্য পাঠানোর যে সময়টা, দূরত্বটা খুব বেশি থাকার জন্য তথ্য পাঠানোর যে সময়টা সেটা খুব বেশি লাগে, তো সেই জন্য এর তথ্য পাঠানোর যে পরিমাণটা সেটাও কম হয়। গাইডেড মিডিয়া ও আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে তার বা কোনো পরিবহন মাধ্যম ব্যবহার করা হয়। আনগাইডেডের ক্ষেত্রে সেই কোনো রকম তার বা পরিবহন মাধ্যম ব্যবহার করা হয় না। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে সিকিউরিটি হাই হয়, আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সিকিউরিটি লো হয়। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে খরচ বেশি হয় এবং আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে খরচটা কম হয়। নির্ভরযোগ্যতা বেশি, যেহেতু গাইডেড মিডিয়ার ক্ষেত্রে একটা তারের মধ্য দিয়ে আমাদের ডাটা যাচ্ছে, তো সেই হিসেবে আমরা জানি যে ডাটাটা আসছে বা কিছু, তো সেক্ষেত্রে এর নির্ভরযোগ্যতা বেশি হয়, কিন্তু আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে এই নির্ভরযোগ্যতা কম হয়। আর গাইডেড মিডিয়ার ক্ষেত্রে ডাটা রেটটাও বেশি থাকে, আর আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে ডাটা রেটটা একটু কম থাকে। তো আজকে আমাদের ট্রান্সমিশন মিডিয়ার ক্লাস এতদূর পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নেটওয়ার্কের ধরন এবং টপোলজি সম্পর্কে জানব। যদিও আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের নেটওয়ার্ক ডিভাইস তার পূর্বে রয়েছে, কিন্তু এটা আমরা পরে ওএসআই মডেল পড়ার পর আমরা নেটওয়ার্ক ডিভাইস ও ইন্টারনেট প্রোটোকল সম্পর্কে জানব।
কারণ ওএসআই মডেলের ক্ষেত্রে যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো আমরা জেনে রাখলে আমরা কোন লেয়ারে কোন ডিভাইস কাজ করে এবং কোন প্রোটোকল কোন লেয়ারে কাজ করে সেটা ইজিলি বুঝতে পারবো। তো সেই জন্য আমরা নেটওয়ার্ক টাইপস অ্যান্ড টোপোলজিস পড়ার পর ওএসআই মডেল সম্পর্কে জানবো। তারপর ওএসআই মডেল পড়ার পর আমরা নেটওয়ার্ক ডিভাইসেস এবং নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে দেখব। লার্নিং ডেস্ক চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। কিপ অন লার্নিং।